ওয়েলকাম জানাই সবাইকে। এটা নতুন ক্লাসে এটা আমাদের কোশ্চেন সলভিং ক্লাস, যেটা তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাগুলো নেওয়া হয় সেগুলোর কিছু কিছু পরীক্ষা এই সলভগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আগেও দিয়েছি, এই বছরও দেওয়া শুরু করছি। এই ভিডিওটা থেকেই আমরা সবের দিয়ে উঠতে হয়তো পারবো না, সব কোশ্চেনে আমরা মাঝে মাঝে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর বেস করে যে কোশ্চেনগুলো হবে আমরা চেষ্টা করব যতটা সম্ভব এটা করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের সামনে এখন যে কোশ্চেনটা ওপেন করা আছে এটা তোমাদের গত 31শে জানুয়ারি পরীক্ষা হয়েছে জীবন বিজ্ঞানের। তোমাদের প্রথম যে চ্যাপ্টার ছিল ক্লাস 9-এর, অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য, এই প্রথম চ্যাপ্টারের উপর পরীক্ষা নিয়েছিল। আমাদের প্রত্যেকটা পরীক্ষায় 20 নম্বরের উপর নেওয়া হয়ে আসছে, আগের বছরও নেওয়া হয়েছে আর এবারেও একই প্যাটার্ন আছে। প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তোমার ফুল মার্কসটা একই আছে। 20 নম্বরেরই যেমন পরীক্ষা হয় তেমনই হয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনটা সলভিং শুরু করি। এক এক করে আমরা সলভ করব এবং বিভিন্ন বিষয়গুলো তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করব ব্যাখ্যা করা। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের কোশ্চেন সলভিং এর প্রথম কোশ্চেন। না, পেনটা সিলেক্ট করে নিই। ঠিক আছে, চলো দেখো আমাদের এখানে প্রথমে কি ছিল। এখানে আমাদের তিনটে এমসিকিউ কোশ্চেন ছিল, 1 2 3 তিনটে এমসিকিউ কোশ্চেন ছিল। আমাদের দুটো শূন্যস্থান পূরণ দেওয়া ছিল, যে কোনো একটা করতে বলা হয়েছে। তারপর 3-এর দাগের কি ছিল, সত্য মিথ্যা লেখো ছিল দুটো, যে কোনো একটি। এবং 4-এর দাগের আমাদের ছিল যে কোনো 5টি উত্তর তোমাদের লিখতে হবে। 6টা কোশ্চেন দেওয়া ছিল, প্রতি প্রশ্নের মান ছিল 3 নম্বর করে। ঠিক আছে, তো ঠিক আছে, দেখি আমরা তাহলে এক এক করে সলিউশন গুলো। তো চলো তাহলে প্রথম এমসিকিউতে চলে আসি। কি ছিল তোমাদের প্রথম কোশ্চেন দেখো দিয়ে আছে, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল। ভালো, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল। প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা তপ্ত লঘু সুখ কুয়াশার ভেট ওই জায়গাটা পড়তে যে আমরা দেখেছি যে প্রাণ সৃষ্টির পূর্বে আমাদের পৃথিবীতে কি কি ছিল। এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো, এই অপশনটা, অর্থাৎ 4 নম্বর অপশনটা, অর্থাৎ CH4 মানে মিথেন ছিল, NH3 ছিল, তার মানে অ্যামোনিয়া ছিল, তার সাথে হাইড্রোজেন গ্যাস ছিল এবং অবশ্যই কিন্তু জলীয় বাষ্প ছিল। ঠিক আছে, এই 4টে জিনিস আমাদের প্রথমে ছিল, যেটা আমাদের ওপারিন ও হ্যালডেনের বিভিন্ন মতবাদ থেকে যেটা জানা যায়। তো চলো পরের কোশ্চেনে চলে আসি। কি আছে দেখো, কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। এটা আমি তোমাদেরকে পড়ানোর সময় বারবার বলেছিলাম, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় কোন উদ্ভিদ গোষ্ঠীকে। তো এটা তোমরা বেশিরভাগ জন্য আমি খাতা দেখতে যে দেখলাম যে ঠিক লিখেছ, একদমই সঠিক লিখেছ। এটা কিন্তু সঠিক উত্তর হবে মস। ঠিক আছে, মসকে বলা হয় আমাদের উদ্ভিদ রাজ্যের উভচর। ঠিক আছে, এবার আমাদের লাস্ট এমসিকিউতে চলে আসি, যেটা ছিল দেখো, প্রদত্ত কোন জোড়টি সঠিক। অর্থাৎ এখানে আমাদের এই যে 4টে জোড় দেওয়া আছে, এই 4টে জোড়ের মধ্যে 3টে কিন্তু ভুল দিয়ে আছে, একটা ঠিক দিয়ে আছে। তো দেখো 4টে কি কি আছে। প্রথমটা দেখো, নিডারিয়া ফ্লেমকোস, না এটা কিন্তু ভুল আছে, নিডারিয়া কিন্তু ফ্লেমকোস নয়। পরেরটা কি আছে দেখি, টিনোফোরা ক্লোরোব্লাস্ট কোষ, এইটা কিন্তু ঠিক দিয়ে আছে। টিনোফোরার কিন্তু ক্লোরোব্লাস্ট কোষ। তো সুতরাং এখানে আর পরের আমার দুটো অপশন দেখারই দরকার নেই। তো এটা সঠিক উত্তর কোনটা হবে, টিনোফোরা ক্লোরোব্লাস্ট কোষ। ঠিক আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি পরিফেরার নিডারিয়া কোষ এটা কখনোই নয়, অ্যানিলিডার কোয়েনসাইড কোষ হয় না, আর নিডারিয়ারও ফ্লেম কোষ নয়। তো এখানে তাহলে সঠিক উত্তর কোনটা, টিনোফোরা ক্লোরোব্লাস্ট কোষ হয়েছে। তাহলে দেখো আমাদের 3টে এমসিকিউ হয়ে গেল। প্রথম এমসিকিউর উত্তর হচ্ছে 4 নম্বর অপশন ঘয়েরটা, 2 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে দ্বিতীয় অপশন মস, এবং 3 নম্বর এমসিকিউর সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্ষয়ের, অর্থাৎ দ্বিতীয় অপশনটা। ঠিক আছে, চলো আমরা এবার পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন বলছে কেঁচোর গমনাঙ্গের নাম কি। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে করবে তোমরা, ম্যাক্সিমাম জনই কিন্তু এই কোশ্চেনটা কাটা পেয়েছো, মানে ভুল হয়েছে তোমাদেরকে। ঠিক আছে, কেন ভুল হয়েছে এটা, তার কারণ
তোমরা কোশ্চেনটা ভালো করে পড়োনি, কোশ্চেনকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তারপর উত্তর দিতে হবে। এখানে পড়েছে ভালো করে দেখো, কেঁচোর গমন অঙ্গের নাম পড়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কেঁচোর গমন অঙ্গের নাম পড়েছে। তোমরা সকলে লিখে দিয়েছো নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া তো কেঁচোর রেচন অঙ্গের নাম। কেঁচোর রেচন অঙ্গের নাম বললে কিন্তু অবশ্যই নেফ্রিডিয়া হতো, কিন্তু এখানে কোশ্চেনটা দিয়েছে কেঁচোর গমন অঙ্গের নাম কি। কেঁচোর গমন অঙ্গের নাম কি জানো? কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা, ঠিক আছে, কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা, সিটা, ঠিক আছে, কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। দাঁড়াও দেখছি যদি একটু বাড়ানো যায়, হ্যাঁ এই যে বাড়িয়ে দিয়েছি এখানে। তাহলে এখানে আমাদের কি দেখো, কেঁচোর গমন অঙ্গের নাম কি, এটাকে আচ্ছা এর উপরই বসিয়ে দিই। কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা, হয়েছে। কেঁচোর রেচন অঙ্গ কিন্তু নেফ্রিডিয়া, এখানে রেচন অঙ্গ জানতে চাইনি, এখানে জানতে চাওয়া হয়েছে কেঁচোর গমন অঙ্গের নাম কি। কোশ্চেন খুব ভালো করে পড়ে কিন্তু লিখবে। আর দ্বিতীয় কোশ্চেনটা তোমরা কম বেশি সবাই ঠিক করেছো, এটা বহুবারের করানো কোশ্চেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মহাকাশ গবেষণায় কোন শৈবালকে ব্যবহার করা হয়, মহাকাশ গবেষণায় কোন শৈবাল ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ক্লোরেলা, ক্লোরেলা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লোরেলা। ক্লোরেলা নামক শৈবালকে মহাকাশ গবেষণায় কিন্তু আমাদের কি করা হয়, এখানে ব্যবহার করা হয়। ক্লোরেলা নামক শৈবালকে মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়, যেটাকে একটু পাশে সরিয়ে দিই সাদা জায়গাটায়, তো তোমার বুঝতে সুবিধা হবে, ক্লোরেলা, ঠিক আছে। দেখো হলো, তাহলে দুটো শূন্যস্থান পূরণ আমরা করলাম। 2-এর 1-এরটা কি ছিল, কেঁচোর গমনাঙ্গের নাম, যার সঠিক উত্তর হচ্ছে সিটা। আর 2-এরটা কি ছিল, কেঁচোর মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবাল কি, এটা হচ্ছে আমাদের ক্লোরেলা, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে কি দিয়েছে, পরের কোশ্চেন গুলো কি বলেছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা আমাকে লিখতে হবে, ঠিক আছে, নিচের বিবৃতিটা আমাকে সত্য না মিথ্যা এটা লিখতে হবে। প্রথম বিবৃতি কি বলেছে দেখি, প্রথম বিবৃতি বলছে প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির, এটা কি ঠিক? না, এটা কিন্তু একদমই ঠিক কথা নয়, কারণ প্রোটিস্টা রাজ্যের জীবদের দেহ কখনোই প্রোক্যারিওটিক প্রকৃতির নয়, সুতরাং এটা কি, এটা মিথ্যা। সঠিক উত্তর কি হবে, প্রোটিস্টা রাজ্যের জীবদের দেহ হলো ইউক্যারিওটিক প্রকৃতি, ঠিক আছে, প্রোটিস্টা রাজ্যের জীবদের দেহ কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতি, প্রোক্যারিওটিক প্রকৃতির নয়, সুতরাং এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা বলে আমি এখানে কাটা চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা এখানে লিখে দিতে হবে আমাদের কি, মিথ্যা, ঠিক আছে, মিথ্যা। অর্থাৎ প্রথম বিবৃতিটা যেটা আমাদের দেওয়া ছিল সেটা কিন্তু মিথ্যা। চলো পরেরটা কি দিয়ে আছে, জীব আছে আমাদের, জীববিদ্যার জনক হলেন ক্যারোলাস লিনিয়াস, না এটাও কিন্তু একদম ভুল কথা দিয়ে আছে, ক্যারোলাস লিনিয়াস কিন্তু জীববিদ্যার জনক নয়, ক্যারোলাস লিনিয়াস কিন্তু জীববিদ্যার জনক নন, সুতরাং এই বিবৃতিটাও মিথ্যা। তাহলে জীববিদ্যার জনককে, জীববিদ্যার জনক আমরা সবাই জানি, জীববিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক, সুতরাং আমাদের এখানে শুধু লিখতে বলা হয়েছে বিবৃতিটি সত্য না মিথ্যা, আমরা কি লিখবো, মিথ্যা, ঠিক আছে, বিবৃতি তাহলে আমরা কি লিখবো, মিথ্যা, হয়েছে। দেখো তাহলে ক্যারোলাস, এখানে আমাদের দুটো বিবৃতি কিন্তু যেটা দেওয়া ছিল দুটোই মিথ্যা, ক্যারোলাস লিনিয়াস কিন্তু জীববিদ্যার জনক নন, ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন আমাদের কি, ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন জীববিদ্যা জনক না, ক্যারোলাস লিনিয়াস আমাদের কি, ওখানে আমাদের ট্যাক্সোনমির ক্ষেত্রে ওনার নামটা আসে, ক্যারোলাস লিনিয়াসের নাম আসে ট্যাক্সোনমির ক্ষেত্রে যখন আমরা আসি সেই ধারণায়। তো আমাদের এখানে যেটা জীববিদ্যার জনককে, সেটা হচ্ছে অ্যারিস্টটল, জীববিদ্যার জনককে, জীববিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। তাহলে এগুলো আমাদের হলো এই সত্য মিথ্যা দুটো। এবার চলে আসি 4 নম্বরে বড় কোশ্চেন। বড় কোশ্চেনে তোমাদের দেখো এখানে 2+1 করে বেশিরভাগই কোশ্চেন আমাদের প্রায় সবই ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথম আমাদের কোশ্চেন কি ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি পড়ানোর সময় বারবার বলেছিলাম যে গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ বলতে আমরা কি বুঝি, গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ বলতে আমরা কি বুঝি, দেখো আমি এখানে তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ বলতে কি বুঝি,
গরম তরল জল বা হট ডাইলিউট স্যুপ বলতে কি বুঝি? আদিম পৃথিবীতে উত্তপ্ত সমুদ্রের জলে রাসায়নিক বিবর্তন বা কেমোজনির ফলে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য সরল জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটে। বিজ্ঞানী হ্যালডেন, এটা উল্লেখ করতে হবে কিন্তু, যে বিজ্ঞানী হ্যালডেন সমুদ্রের উত্তপ্ত জল ও বিভিন্ন জটিল জৈব অণুর মিশ্রণকে বলেছিলেন গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেন। ঠিক আছে? আদিম পৃথিবীতে এই মিশ্রণই প্রাণ সৃষ্টির অনুকূল মাধ্যম তৈরি করেছিল। অর্থাৎ আমাদের পৃথিবী তো সৃষ্টির সময়, আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে পৃথিবী যখন সৃষ্টি হয় আমাদের 9টা গ্রহই কিন্তু সূর্য থেকে সৃষ্টি হয়েছিল। উৎপত্তির সময় এটা একদমই জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। এটা ধীরে 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 ঠান্ডা হয়ে এখানে প্রাণ সৃষ্টির উপযুক্ত পরিবেশ পৃথিবীতে তৈরি হয়েছে। তাই পৃথিবীতে প্রথমে কিন্তু এসব প্রাণ কিছুই ছিল না। প্রথমে শুধুমাত্র কতগুলো যৌগ ছিল এবং বিভিন্ন ধরনের সেখান থেকে অ্যাসিড তৈরি হয়, শর্করা তৈরি হয় এবং এরা সমুদ্রের জলে মিশেছিল। পৃথিবীর উত্তাপ বেশি থাকার জন্য সমুদ্রের জলের উষ্ণতাও বেশি ছিল। সেই গরম জলে এই সমস্ত অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডগুলো মিশেছিল। এই বিজ্ঞানী হ্যালডেন পরবর্তীকালে উনি যখন গবেষণা করছিলেন তখন এই জটিল জৈব অণুর এই গরম সমুদ্রের জলের সাথে মিশ্রণকে উনি কি বলেছিলেন? গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ বলে বা গরম তপ্ত লঘু স্যুপ বলে উনি আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, হয়েছে? চলো তাহলে দেখা যাক পরের কোশ্চেন কি আছে। এটা হলো তাহলে হট ডাইলিউট স্যুপটা বলে দিলাম। আমি তোমাদের এইটা দিয়ে দেবো পিডিএফটা, কোনো চিন্তার কারণ নেই। ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। আমি শুধু তোমরা কিরকম পড়েছো, প্রিপারেশন নিয়েছো চেক করার জন্য এই চ্যাপ্টারের উপর থেকে কোশ্চেন গুলো দেওয়া হয়। এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ছাড়াও আরো ইম্পর্টেন্ট আছে। শব্দ দেওয়া যায় না 20 নম্বরের কোশ্চেনে। ঠিক আছে, আমি শুধু কিছু কিছু জিনিস যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। আর তোমাদের তো খাতায় সব কোশ্চেন লিখিয়ে দেওয়া আছে, সুতরাং কিছু অসুবিধা নেই। সেগুলো থেকে আমি কিছু কিছু করে কোশ্চেন দিই। আমি খালি দেখি যে তোমরা কিরকম চ্যাপ্টারটা তৈরি করেছো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে চলে আসি পরের কোশ্চেনে, যেটা আছে পরের কোশ্চেন কি দিয়েছে? কোয়াসারভেটের বংশগত বস্তু হিসেবে যে নিউক্লিক অ্যাসিডটি ছিল সেটির নাম কি? এটাও তোমরা বেশিরভাগ জনই ঠিক লিখেছো। এটা আমরা কি লিখবো? কোয়াসারভেটের বংশগত বস্তু হিসেবে যে নিউক্লিক অ্যাসিডটি ছিল সেটির নাম আমরা কি লিখবো? এটা আমাদের লিখতে হবে নগ্ন আরএনএ। ঠিক আছে, এটা আমরা লিখবো নগ্ন আরএনএ। হয়েছে, নগ্ন আরএনএ। তাহলে কোয়াসারভেটের বংশগত বস্তু হিসেবে যে নিউক্লিক অ্যাসিডটি ছিল সেটির নাম কি? নগ্ন আরএনএ। হয়েছে, নগ্ন আরএনএ। তো চলো পরের কোশ্চেনটা চলে আসি, বা তুমি নগ্ন জিনও লিখতে পারো তাহলে হবে। দেখো আরএনএ এর পুরো কথা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তুমি এখানে নগ্ন রাইবো নিউক্লিক অ্যাসিডও লিখতে পারো, কিন্তু রাইবো নিউক্লিক অ্যাসিড তো তোমার হচ্ছে বর্তমান যে এটা হয় সেটা তো নয়, নগ্ন তাকে বলা যায় না। কিন্তু প্রথমে কোয়াসারভেটের বংশগত বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিডটা পাওয়া গিয়েছিল, সেটাকে আমরা বলবো নগ্ন জিন বা নগ্ন আরএনএ। হয়েছে, তো চলো পরের কোশ্চেনে চলে আসি। কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারের মধ্যে প্রদত্ত বিষয়গুলির উপর ভিত্তি করে বা বিষয় দুটির উপর ভিত্তি করে পার্থক্য লেখো। তোমাদের কিন্তু ইদানিং কোশ্চেনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে তোমরা মনের মতো পার্থক্য লিখতে পারবে না। পার্থক্য দিয়ে দেওয়া হবে, তার সেই পার্থক্যগুলোর উপরে ভিত্তি করি, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করেই তোমাদের পার্থক্য লিখতে হবে। তো এখানে আমরাও দুটো টপিক দিয়ে দিয়েছি, একটা দেওয়া হয়েছে গঠন আর একটা দেওয়া আছে আমাদের আবরণ। দুটো বিষয় দেওয়া ছিল, গঠন আর আবরণ। তো দেখি তাহলে এর উত্তর কি হবে। কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারের পার্থক্য দেখো আমি তোমাদের দিয়ে দিয়েছি। কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য দেখো তোমরা এখানে, আমি তোমাদের 4টে পার্থক্যই দিয়ে দিয়েছি: উপস্থাপক, গঠন, আবরণ আর গুরুত্ব। ঠিক আছে, তো এখানের মধ্যে কি করতে হবে? তোমাদেরকে কি বলেছে খালি দেখো গঠন আর আবরণ লিখতে বলেছে। তার মানে আমরা গঠন লিখবো আর আবরণ লিখবো, এই দুটো খালি এখানে এসেছে, কিন্তু পরীক্ষায় বাকি দুটো দিতেই পারে। ঠিক আছে, এই মেন 4টে পার্থক্যই কিন্তু কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ারের মধ্যে দেখা যায়। তো চলো আমাদের যেগুলো পড়েছে দেখি। গঠন আর আবরণে কি বলা হচ্ছে? গঠনের ক্ষেত্রে তুমি কি লিখবে? কোয়াসারভেট কি কি নিয়ে গঠিত? প্রোটিন, কার্বোহাইড্রেট ও জল ইত্যাদি দ্বারা কোয়াসারভেট তৈরি।
আর মাইক্রোস্ফিয়ার কি দিয়ে তৈরি? মাইক্রোস্ফিয়ার কিন্তু নিউক্লিক অ্যাসিড আর নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিয় প্রোটিন দ্বারা আমাদের মাইক্রোস্ফিয়ার গঠিত। এবার পরের পয়েন্টে চলে আসো আবরণ। আবরণ নিয়ে আমরা কি পার্থক্য লিখবো? আবরণ হচ্ছে কোয়াসার্ভেট কি? কোয়াসার্ভেটের আবরণ, আবরণ মানে কি? বাইরেটা কি দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? তাহলে কোয়াসার্ভেটের কি দ্বারা আবৃত থাকে? কোয়াসার্ভেটের আবরণ কি? দ্বিস্তরীয় লিপিড পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? কোয়াসার্ভেট আমাদের দ্বিস্তরীয় লিপিড পর্দা দ্বারা আবৃত থাকে। আর মাইক্রোস্ফিয়ার কি দ্বারা আবৃত থাকে? অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। মাইক্রোস্ফিয়ার আমাদের অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। আর কোয়াসার্ভেট কি দ্বারা আবৃত থাকে? দ্বিস্তরীয় লিপিড পর্দা দ্বারা আবৃত থাকে। হয়েছে? তাহলে এই দুটো পার্থক্য আমাদের পরীক্ষায় পড়েছিল, আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম। তোমাদের এগুলো ছাড়াও পড়তে পারে। বাকি দুটো কি বলছে দেখি? একটা উপস্থাপক বলছে, একটা গুরুত্ব আছে। একটা উপস্থাপক দিচ্ছে আর একটা আমাদের আছে গুরুত্ব। তো দেখি উপস্থাপকে তাহলে কি বলছে দেখো। উপস্থাপক কি? কোয়াসার্ভেটের উপস্থাপককে বিজ্ঞানী ওপারিন কোয়াসার্ভেট মডেল তৈরি করেছিলেন, ঠিক আছে? ভালো করে পড়বে। কোয়াসার্ভেট মডেলের উপস্থাপক কে? এটা হচ্ছে বিজ্ঞানী, নামটা মনে রাখবে ওপারিন। ভালো করে নামগুলো তোমরা জানো, এই চ্যাপ্টারে যে যে বিজ্ঞানীর নামগুলো আছে। ও এই চ্যাপ্টারে কোন কোন বিজ্ঞানীর নাম আছে? ওপারিন, হ্যালডেন, তারপরেতে তোমার সিডনি ফক্স আছেন, তারপরেতে তো আমাদের আছেন ট্যাক্সোনমির দিকে ক্যারোলাস লিনিয়াস, হায়ারার্কির ওইদিকে আরো অনেকগুলো নাম আছে, ঠিক আছে? লিনিয়ান হায়ারার্কি, এই যে তোমার হচ্ছে এই বিজ্ঞানীদের নামগুলো আছে। তো এখানে দেখো উপস্থাপক হিসেবে কি বলবো? কোয়াসার্ভেট মডেলের উপস্থাপন করেছিলেন বিজ্ঞানী ওপারিন। আর মাইক্রোস্ফিয়ারের কিন্তু মডেল উপস্থাপন করেছেন কে? বিজ্ঞানী সিডনি ফক্স, ঠিক আছে? এটা কিন্তু একটা বড় পার্থক্য। ওপারিন কোয়াসার্ভেট মডেলের ধারণা দিয়েছিলেন আর সিডনি ফক্স কিন্তু মাইক্রোস্ফিয়ার মডেলের ধারণা দিয়েছিলেন। গুরুত্ব কি? ওপারিনের মতে কোয়াসার্ভেটই ছিল আদি পৃথিবীতে প্রথম কোষীয় অবস্থা। বর্তমানে কোয়াসার্ভেট মডেল কিন্তু আর গৃহীত হয় না, ঠিক আছে? বর্তমানে কিন্তু মনে রাখবে কোয়াসার্ভেট মডেলটা আর গৃহীত হয় না। আর এটা কি? মাইক্রোস্ফিয়ার। বিজ্ঞানী সিডনি ফক্সের মধ্যে মাইক্রোস্ফিয়ারই ছিল আদি পৃথিবীতে প্রথম কোষীয় জীব। বর্তমানে কিন্তু এই মাইক্রোস্ফিয়ারের মডেলটি সার্বজনীনভাবে গৃহীত হয়েছে, ঠিক আছে? আমাদের বর্তমানে কিন্তু বিজ্ঞানী মহল বা জীববিদ্যার যে বিজ্ঞানীরা আছেন ওনারা কিন্তু এই মাইক্রোস্ফিয়ার মডেলটা কি সর্বাপেক্ষাভাবে গ্রহণ করেছেন, মানে সবাই গ্রহণ করেছে, সেই জন্য বলছে সার্বজনে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ সবাই গ্রহণ করেছে। কিন্তু এই বর্তমানে এই আমাদের কোয়াসার্ভেট মডেল অর্থাৎ ওপারিং যেটা দিয়েছেন সেটাকে কিন্তু আর ইয়ে করা হয় না, মানে গ্রহণ করা হয় না। অর্থাৎ তার মধ্যে কিছু অসঙ্গতি বা ভুল দেখা গিয়েছিল ওনার মতবাদের মধ্যে মডেলটা, সেই জন্য ওটাকে কিন্তু ধরা হয় না। আমাদের কি ধরা হয়? এখানে মাইক্রোস্ফিয়ারের মডেলটাকে কিন্তু গ্রহণ করা হয়, ঠিক আছে? তো চলো পরের কোশ্চেনে চলে আসি। এটা তাহলে হলো। দ্বিতীয় কোশ্চেন যেটা দিয়েছিল আমাদের, প্রকরণ কি, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেন দেখো, এই যে আমাদের যেটা দেওয়া ছিল যে প্রকরণ কি, 1 নম্বরে দেওয়া ছিল প্রকরণ কি। তাহলে চলো আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি প্রকরণ কি। প্রকরণ কাকে বলবো? খাদ্য বাসস্থানের জন্য একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে সংগ্রামের ফলে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্যের সৃষ্টি হয় তার মধ্যে কিছু বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়। বৈশিষ্ট্যের এই রকম পার্থক্যকেই বলা হয় প্রকরণ বা ভেদ, ঠিক আছে? দেখো খাদ্য বাসস্থানের মধ্যে বিভিন্ন একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে সমস্যা হতে পারে। সাধারণভাবে আমাদের মধ্যে ভেবে দেখো, কোন একটা জিনিস নিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা হতে পারে, কোন একটা কোনো কারো টিফিন খাওয়া বা কিছু নিয়ে, সেটা হতেই পারে। বা বাড়ির কারোতে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে ঝামেলার সৃষ্টি হয়েছে, মানুষের সমস্যা হয় নানান রকমের খাদ্য এবং বাসস্থান নিয়ে, যেটা আমরা সচরাচর দেখি আসছি। সেরকম একইভাবে বিভিন্ন জীবের মধ্যেই কিন্তু এটা বর্তমান। অর্থাৎ ধরো কোনো একটা কিছু মাংস পড়ে আছে, মানে কোনো হরিণকে শিকার করেছে, সেটা বাঘেদের মধ্যেও তো বিভিন্ন গোষ্ঠী আছে, দল আছে, তো তাদের মধ্যেও কিন্তু সেই মাংসটা কে খাবে সেই নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। এইরকম তোমার হচ্ছে খাদ্য বাসস্থানের জন্য একই প্রজাতি, মানে বাঘের সাথে বাঘেরই সংগ্রাম হচ্ছে, সিংহের সাথে সিংহেরই হচ্ছে, মানুষের সাথে মানুষের হচ্ছে, বা অন্য কোনো প্রজাতি সেই প্রজাতিরই এক জীবের সাথে অন্য জীবের সংগ্রাম হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এইরকম একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে সংগ্রামের ফলে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্যের সৃষ্টি হয় এবং
যে পার্থক্যটা সৃষ্টি হলো সেই পার্থক্যটা বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, পরের পর জন্মতে সঞ্চারিত হচ্ছে এই ধরনের, এবং তার ফলে একটা নতুন বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্ম পাচ্ছে। সেই বৈশিষ্ট্যটা কি বলা হয়, বা সেই পার্থক্য বৈশিষ্ট্যের সেই পার্থক্যকে বলা হয় কিন্তু প্রকরণ বা ভেদ। ঠিক আছে, অর্থাৎ যে নতুন বৈশিষ্ট্যটা পরবর্তী প্রজন্মতে সঞ্চারিত হলো সেটা আগের প্রজন্মের পার্থক্যের থেকে কিছুটা আলাদা, সেই বৈশিষ্ট্যের যে পার্থক্যটা দেখা দিল একই প্রজাতির জীবের মধ্যে, এই বৈশিষ্ট্যের পার্থক্যকেই তোমার বলা হচ্ছে প্রকরণ বা ভেদ। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তাও যদি কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে সমস্যা থাকে তোমরা কিন্তু অনায়াসে আমাকে জিজ্ঞাসা করতে পারো, নিশ্চয়ই তো সমাধানের চেষ্টা করব। হয়েছে, চলো পরের কোশ্চেনে তাহলে চলে আসি। আধুনিক জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে ধারণা দাও। এটা অত্যন্তই সোজা কোশ্চেন ছিল। আধুনিক জীববিদ্যার নানান ক্ষেত্রে প্রয়োগ হয়। আধুনিক জীববিদ্যার প্রয়োগ দেখো দিয়ে দিচ্ছি। কৃষিকাজের উন্নতিতে মেনলি যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ কি, উচ্চ ফলনশীল ধান বীজ তৈরি করা হয়েছে, বিভিন্ন বীজ, শুধু ধান বীজ নয়, গম বীজ, বিভিন্ন আরো শস্য বীজ, তোমার যে উচ্চ ফলনশীল বীজ তৈরি করা হয়েছে। এছাড়া বীজহীন ফল উৎপাদন করা, কীটপতঙ্গের দমন ও গুদাম ঘরে ফসল সংরক্ষণ। দেখো, কীটপতঙ্গের দমন ও গুদাম ঘরে ফসল সংরক্ষণ কি, আমরা তো আগে পড়িয়েছো ক্লাস 8-এ, যে জমিতে তো শুধু চাষ করলে হবে না, জমিতে যে সমস্ত কীটপতঙ্গগুলো ফসলের ক্ষতি করে তাদেরকে দমন করতে হবে। তো এই কীট পতঙ্গের দমন, তারপর গুদাম ঘরে যে জমি থেকে যে শস্যটা উঠলো সেটা তো গুদাম ঘরে সংরক্ষণ করা হলো, সেই গুদাম ঘরে যে ফসল সংরক্ষণ করে রাখা আছে সেটাকেও নানান ধরনের জীবে, এই যেমন ইঁদুর, বিভিন্ন ধরনের পোকা, ধরো চালে, গুদাম ঘরে চাল রাখা আছে, চালে পোকা হয়ে গেলে তো ওই চালটা মানুষ খেতে পারবে না। তো তার থেকে সেই ফসলকে সংরক্ষণ করার জন্য কিন্তু নতুন নতুন অনেক ধরনের ওষুধ বা পদ্ধতি আবিষ্কার হচ্ছে, সেগুলো সবই আমাদের আধুনিক জীববিদ্যার দান। ঠিক আছে, এছাড়া কিন্তু জীবনদায়ী নানান রকম ওষুধ তৈরিতে জীববিদ্যা প্রয়োগ করা হয়, নানান রকম ভেষজ উদ্ভিদ থেকে আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করা হয়। মহাকাশ গবেষণায় তো অবশ্যই তোমরা অলরেডি আজকে আমাদের কোশ্চেনে দিয়াই ছিল যে মহাকাশ গবেষণায় কোন শৈবাল ব্যবহার করা হয়, এই যে 2-এর কোশ্চেনটা আমরা উত্তর করেছি, ক্লোরেল্লা। ঠিক আছে, তো মহাকাশ গবেষণায় জীববিদ্যা প্রয়োগ এখানে লিখে দেওয়া আছে, মহাকাশ অভিযানে তোমার ক্লোরেল্লা শৈবাল ব্যবহার করা হয়। ক্লোরেল্লা কাজটা কি করে, এটা অধিক পরিমাণ কিন্তু CO2 গ্রহণ করে এবং O2 বর্জন করে, ফলে মহাকাশযানে অক্সিজেনের যোগানটা খুব ভালোভাবে বজায় রাখতে পারে ক্লোরেল্লা শৈবাল, সেই জন্য ওকে বেছে নেওয়া হয়েছে, যে ওই প্রজাতির শৈবালটাকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ দূষণ রোধে আধুনিক জীববিদ্যার নানাবিধ প্রয়োগ আছে। এছাড়া জনবিস্ফোরণ রোধে জীববিদ্যার প্রয়োগ। জনবিস্ফোরণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু যত বছরের পর বছর যাচ্ছে আমাদের জনসংখ্যা কিন্তু পরপর বাড়তেই থাকছে। তোমরা জানলে অবাক হবে যে ভারতবর্ষ কিন্তু জনসংখ্যার দিক থেকে এখন পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ, প্রথম। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ কিন্তু এখন পৃথিবীর মধ্যে প্রথম দেশ। তো এই জনসংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কি আমাদের বিভিন্ন রকম সম্পদের ঘাটতি পড়বে, যে বিশেষ করে জীবাশ্ম জ্বালানির যে সম্পদ আছে সেখানে ঘাটতি পড়বে, কারণ জীবাশ্ম জ্বালানির সম্পদ সীমিত। তারপরে এত মানুষ, এত জনসংখ্যা থাকবে কোথায়, জায়গা তো নেই, দেশের আকার তো সীমিত, তাহলে বন জঙ্গল ধ্বংস করে বাসস্থান তৈরি হবে, নানাবিধ সমস্যা তৈরি হবে, পরিবেশের ওপর অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। সেই জন্য জনবিস্ফোরণ অর্থাৎ এই এত জনসংখ্যা রোধ করা কিন্তু, বা নতুন জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা রোধ করা, জনবিস্ফোরণ রোধ করা, এটার ক্ষেত্রেও কিন্তু জীববিদ্যার অবদান রাখে। ঠিক আছে, জীববিদ্যার অবদান, আধুনিক জীববিদ্যার প্রয়োগ বলে দিলাম। এবার পরের কোশ্চেনটা আছে, জীববিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন। হ্যাঁ, এটা তোমরা বেশিরভাগ অনেকেই ঠিক লিখেছো, একদমই ঠিক লিখেছো, যে জীববিদ্যা শব্দটি কে ব্যবহার করে, এটা কিন্তু প্রথম ব্যবহার করেছেন হচ্ছে আমাদের ল্যামার্ক। ঠিক আছে, ল্যামার্ক জীববিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেছেন, কিন্তু তোমরা যেটা জানো না, ল্যামার্কের সাথে আরো একজন বিজ্ঞানী কিন্তু জীববিদ্যা শব্দটি ব্যবহার করেছিলেন, উনার নাম হচ্ছে ট্র্যাভিরেনাস। ঠিক আছে, ল্যামার্কের সাথেও ট্র্যাভিরেনাস কিন্তু প্রথম জীববিদ্যা শব্দটি ব্যবহার করেন। এটা তাহলে দেখি, ল্যামার্ক, মাফ করবে বাংলা করা হয়নি, তাহলে আমি লিখে দিচ্ছি, ল্যামার্ক ও
ট্রাভিরেনাস, ট্রাভিরেনাস, টয়ের হলো আকা, যে বানানগুলো সচরাচর ব্যবহার হয় সেগুলো আমাদের এতে লোড থাকে, যেগুলো আনকমন বানান লিখে নিতে হয়। ট্রাভিরেনাস, রয়কা, দন্ত নয়ে আকা, দন্তস্ব, ট্রাভিরেনাস। ঠিক আছে, ল্যামার্ক ও ট্রাভিরেনাস এই দুজন বিজ্ঞানী কিন্তু প্রথম আমাদের কি করেছিলেন, চলে যাচ্ছে, ল্যামার্ক আর হচ্ছে আমাদের ট্রাভিরেনাস, এই দুজন বিজ্ঞানী কিন্তু এই তোমার জীববিদ্যা শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। ঠিক আছে, জানি না এটা কি হচ্ছে, কিছু একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছে যেটা চলে যাচ্ছে। তো এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এটা হচ্ছে আমাদের ল্যামার্ক ও ট্রাভিরেনাস এই দুজন বিজ্ঞানী জীববিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। চলো পরের কোশ্চেনে চলে এসো, যেটা সেটা হচ্ছে যে ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো। ট্যাক্সোনমির দুটো গুরুত্ব কি আমি তোমাদের দিয়ে দিয়েছি। এটা অনেকেই কিন্তু ভুল লিখছো, ট্যাক্সোনমির গুরুত্ব পড়লে তোমরা দ্বিপদ নামকরণের গুরুত্ব লিখে ফেলেছো, সম্পূর্ণ দুটো জিনিস আলাদা। ট্যাক্সোনমির গুরুত্বের জ্ঞান থেকে দ্বিপদ নামকরণের ধারণাটা আসতে পারে, এটা ঠিক, কিন্তু আমরা বেশিরভাগ জনই দ্বিপদ নামকরণের গুরুত্ব লিখে ফেলছো। ট্যাক্সোনমির গুরুত্ব কিন্তু আলাদা। ট্যাক্সোনমির গুরুত্ব কি, পৃথিবীর বিভিন্ন জীবের সঙ্গে তোমার সম্পর্কে, জীব সম্পর্কে জ্ঞান অর্জন করা। পৃথিবীতে তো বহু বহু প্রজাতির জীব আছে, সেই সমস্ত প্রকার জীব সম্বন্ধে জ্ঞান লাভ করা এটা ট্যাক্সোনমির মাধ্যমেই হয়। জীবের শনাক্তকরণ করা, উদ্ভিদ ও প্রাণীর বসবাস সম্পর্কে জ্ঞান লাভ করা, অর্থকারী উদ্ভিদের সঙ্গে অন্যান্য জীবের সম্পর্ক নির্ণয় করা ইত্যাদি কাজে। তারপর বিবর্তনের পথকে জানা। বিবর্তনের পথকে জানা মানে কি, কিভাবে মানে একটা জীবের প্রথম আদি পুরুষ থেকে আস্তে 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 বর্তমান পর্যায়ে সে এসে পৌঁছেছে, তার কি কি পরিবর্তন এসছে, কিভাবে কোন ধারায় বিবর্তন হয়েছে, এইগুলোকে সবই ট্যাক্সোনমির মাধ্যমে কিন্তু জানা যায়। ঠিক আছে, তোমরা বেশিরভাগ জনই করছো দ্বিপদ নামকরণে গুরুত্ব লিখে ফেলছো, সেটা কিন্তু একদমই ভুল। আমি অনেকের খাতায় কেটেও দিয়েছি, এটা কিন্তু দেখে করতে হবে, দুটো জিনিস এক নয়। ট্যাক্সোনমিক ধারণা থেকে দ্বিপদ নামকরণের ধারণা আসে, এটা ঠিক, কিন্তু ট্যাক্সোনমি আর দ্বিপদ নামকরণ কিন্তু এক জিনিস নয়। ঠিক আছে, তো আমি তোমাদের ভালোভাবে উত্তরটা করে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি, পয়েন্টগুলো বলেও দিলাম, এগুলো কিন্তু তোমাদেরকে এটা থেকে তোমরা করে নেবে যাদের ভুল হয়েছে। তো চলো পরের কোশ্চেনে চলে এসো। ট্যাক্সোনমির দুটি গুরুত্ব এটা করে দিলাম। এবার মানুষ কোন গোত্রের অন্তর্ভুক্ত, মানুষ কোন গোত্রের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে এখানে আমাদের ট্যাক্সোনমিক গুরুত্ব বললাম, এবার হচ্ছে মানুষ কোন গোত্রের অন্তর্গত, এটা বলছিলাম। মানুষ কোন গোত্রের অন্তর্গত, মানুষ আমাদের কিন্তু মনে রাখবে হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমার একটা ফোন এসেছিল, ভিডিওটা একটু পজ করতে হলো। যাই হোক, মানুষ কোন গোত্রের অন্তর্ভুক্ত, এটা কিন্তু আমরা লিখবো হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। এই ওপরটাতে লিখে দিচ্ছি হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত, হোমিনিডি, হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। এর নিচেটা লিখে, এর ওপরটা লিখে দিলাম মানুষ কোন গোত্রের অন্তর্ভুক্ত, একটা জায়গা নেই, এখানটা লিখে দিলাম হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে লিখে দিই এই কোশ্চেনটা, এই উত্তরটা মানুষ হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। ঠিক আছে, হোমিনিডি। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে চলে আসি। বায়োফাইটার দুটি, বায়োফাইটার একটি উদাহরণ সহ শনাক্তকারী দুটি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের কি কি করতে হবে, বায়োফাইটার, একটা বায়োফাইটার উদাহরণ দিতে হবে, তার সাথে শনাক্তকারী যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখতে হবে। তো আমি শুধুমাত্র দুটো নয়, এখানে অনেকগুলো বৈশিষ্ট্যই তোমাদের দিয়ে দিয়েছি। বায়োফাইটার শনাক্তকারী বৈশিষ্ট্য, উদ্ভিদ দেহ দেখে এদের শনাক্ত করা যায় কিভাবে। উদ্ভিদ দেহতে আমরা কি লিখবো, তার নিম্ন শ্রেণীর বায়োফাইটা থ্যালাস প্রকৃতির এবং উচ্চ শ্রেণীর বায়োফাইটার দেহে কাণ্ড সদৃশ্য কোলয়েড, মূল সদৃশ্য রাইজয়েড এবং পাতা সদৃশ্য ফাইলয়েড থাকে। লিঙ্গধর রেণুধর দশা লিখতে পারে, এটা তোমরা বেশিরভাগ জনে এই পয়েন্টটা লিখেছো, একদমই ঠিক আছে। লিঙ্গধর রেণুধর দশা। বায়োফাইটার প্রধান উদ্ভিদটি কিন্তু লিঙ্গধর প্রকৃতি, বায়োফাইটার প্রধান উদ্ভিদটি লিঙ্গধর প্রকৃতি এবং হ্যাপ্লয়েড, লিঙ্গধর প্রকৃতির এবং হ্যাপ্লয়েড। বায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর এবং হ্যাপ্লয়েড। নিষেকের ফলে উৎপন্ন গ্যামেটের রেণুধর উদ্ভিদ গঠন করে, যা ডিপ্লয়েড প্রকৃতির হয়।
ঠিক আছে, এটা তোমরা বেশিরভাগ জনই লিখেছো দেখলাম, ঠিকই লিখেছো। এছাড়া আমরা কি লিখতে পারি, সংবহন কলা লিখতে পারো তোমরা। এদের সংবহন কলা কিন্তু অনুপস্থিত, জাইলেম ও ফ্লোয়েম কলা দ্বারা গঠিত সংবহন কলা কিন্তু এদের দেহে অনুপস্থিত থাকে না, ঠিক আছে। আকার আকৃতি, বায়োফাইটা সাধারণত 3 সেমি থেকে 60 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট হয়। জনুক্রম, বায়োফাইটা দেহে সুস্পষ্ট জনুক্রম লক্ষ্য করা যায়। তোমরা কিন্তু ইয়েতে আছে তোমাদের যে ফার্নের জনুক্রম দেখলেই তোমরা দেখতে পাবে যে বায়োফাইটার সুস্পষ্ট জনুক্রম কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, জননাঙ্গ তোমরা লিখতে পারো, বায়োফাইটার বহুকোষী জননাঙ্গ উপস্থিত যা আবরণ দ্বারা আবৃত। উদাহরণ কি, বায়োফাইটার উদাহরণ হচ্ছে রিক্সিয়া, মানে হচ্ছে এটাকে থ্যালাস বলছি আমরা, যার বিজ্ঞানসম্মত নাম রিক্সিয়া রোবাস্টা, ঠিক আছে, রিক্সিয়া রোবাস্টা, বিজ্ঞানসম্মত নাম নিচে লাইন দিতে হয়, জানো। এরপর হচ্ছে দেখো আর একটা উদাহরণ এখানে দিয়ে দিয়ে আছে, সেটা হচ্ছে ফিউনারিয়া। ফিউনারিয়া যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফিউনারিয়া হাইগ্রোমেট্রিকা। ফিউনারিয়া হাইগ্রোমেট্রিকা। তো এটা ফিউনারিয়াটা যদি আমাদের মনে নাও থাকে, তোমরা কিন্তু থ্যালাস লিখলেও একই পাবে, ঠিক আছে। রিক্সিয়া যা, থ্যালাসও তোমার উদাহরণে কি লিখবো আমরা, রিক্সিয়া, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনে কি আছে দেখি। বায়োফাইটার উদাহরণ সহ শনাক্তকারী বৈশিষ্ট্য হয়ে গেল। এবার হচ্ছে চিংড়ি কোন পর্বভুক্ত প্রাণী। এটা কিন্তু অনেকজন ভুল করেছো, ঠিক আছে, এগুলো প্রচন্ড গুলিয়ে যায় আমি জানি, কিন্তু তোমাদের এরকম কোশ্চেনই পড়ে, সেই জন্যই দেওয়া আছে। চিংড়ি কোন পর্বভুক্ত প্রাণী। চিংড়ি কিন্তু মনে রাখবে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী, ঠিক আছে, এটা আমাকে লিখতেই হবে। চিংড়ি হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী হয়েছে। ঠিক আছে, আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। চিংড়ি আমাদের কোন পর্বভুক্ত প্রাণী, আর্থ্রোপোডা। এটাও সেই গন্ডগোল আসছে, নিচ্ছে না। যাই হোক, এখানে আবার ভিডিওটা একটু পজ করে দেখে নিও, জানি না কেন সমস্যাটা হচ্ছে, হয় না। হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। তাহলে চিংড়ি কোন পর্বভুক্ত প্রাণী, এটা আমাদের কিন্তু আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। চিংড়ি আমাদের আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। তো চলো পরের কোশ্চেনে চলে আসি, সেটা কি, যেটা হচ্ছে আমাদের কন্ড্রিকথিস এবং অ্যাস্ট্রিকথিসের মধ্যে বিষয় উল্লেখ করে পার্থক্য লেখো। অর্থাৎ এই কোশ্চেনটা কি করতে হবে, কন্ড্রিকথিস আর অ্যাস্ট্রিকথিসের মধ্যে তোমার মনের মতো যে কোনো দুটো বিষয়ের উপর উল্লেখ করে পার্থক্য লিখতে হবে। বিষয়টা তুমি তোমার মতো লিখতে পারো, কিন্তু এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে কিন্তু তোমাকে বিষয়টা উল্লেখ করে দিতে হবে যে কোন কোন বিষয়ের উপর পার্থক্য লিখছো, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি কন্ড্রিকথিস আর অ্যাস্ট্রিকথিসের মধ্যে অনেকগুলো পার্থক্য দিয়ে দিয়েছি। এই যে বিষয়গুলো লেখা আছে দেখতে পাচ্ছ, এখানের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো বিষয় নিয়ে পার্থক্য লিখতে বলা হয়েছে। এখানে দুটো বিষয়ের উপর বলা হয়েছে, এখন পরীক্ষায় যতগুলো থাকবে লিখতে হবে। তো আবারও বলছি আমি যে কোনো দুটো জিনিসের মধ্যে পার্থক্যের মধ্যে বিষয় কিন্তু উদাহরণটাকে পার্থক্য হিসেবে ধরা হয় না, ঠিক আছে। উদাহরণটাকে, অর্থাৎ এই পোর্শনটাকে কিন্তু পার্থক্যের মধ্যে ধরা হয় না। হ্যাঁ, তুমি উদাহরণ দিলে কিন্তু উত্তরটা খুবই সুন্দর হবে দেখতে, কিন্তু তোমাকে ধরো বলেছে দুটো দিতে, পার্থক্য লিখতে, সেক্ষেত্রে তোমাকে দুটো পার্থক্য লেখার পর তুমি 3 নম্বর ছকটা করে এইখানটা এই উদাহরণ বলে লিখে দুটো উদাহরণ দিতে পারো, তাহলে একদম তুমি 2 পেলে, কোনো অসুবিধা হলো না। কিন্তু দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য লিখে আর একটা পার্থক্য উদাহরণ দিয়ে লিখে হবে না, ওইরকম ভাবে হয় না, এটা কিন্তু উদাহরণকে পার্থক্যের মধ্যে ধরা হয় না। তো কন্ড্রিকথিস আর অ্যাস্ট্রিকথিসের পার্থক্য দিয়ে দিয়েছি, এখানে তোমরা অন্তঃকঙ্কাল পয়েন্ট করে লিখতে পারো। তরুণাস্থি দ্বারা নির্মিত, আঁশ হচ্ছে এখানে প্যাকয়েড আঁশ দ্বারা আবৃত, ফুলকা হচ্ছে অনাবৃত এবং 5 থেকে 7 জোড়া থাকে। আর লেজ হচ্ছে হেটারো সার্কাল প্রকৃতির, পটকা থাকে না, আর এদের হচ্ছে থাকে মুখছিদ্র। কন্ড্রিকথিসের অঙ্কীয় দেশে থাকে, আর অ্যাস্ট্রিকথিসের হচ্ছে সম্মুখ ভাবে থাকে, ঠিক আছে।
এই ক্লজ পার এগুলো অতটা তোমাদের মনে থাকবে না, এটা অতটা দরকার নেই। প্রথম দিকের এই পয়েন্টগুলি ভালো করে করো, বিশেষ করে আঁশটা, ফুলকা, লেজ, পটকা, এই পয়েন্টগুলো একটু ভালো করে করো। মুখছিদ্র, নিষেকটা তোমরা দেখতে পারো, নিষেকের পয়েন্টটা এইটা, এই যে নিষেকের পয়েন্টটা, অর্থাৎ এদের আন্তর্নিষেক ঘটে আর এদের অন্তর্নিষেক ঘটে আর এদের বহির্নিষেক ঘটে। ঠিক আছে, তো এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে পার্থক্য, পড়ে নিও, ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে আর একদম পরিষ্কার হয়ে যাবে। তাও যদি কিছু অসুবিধা হয় নিঃসন্দেহে তোমরা কিন্তু আবারও বলছি আমাকে বলবে। ঠিক আছে, তো চলো এর দ্বিতীয় কোশ্চেন এবং এই 20 নম্বরের কোশ্চেনের লাস্ট কোশ্চেনে চলে আসি, যেটা দিয়েছে সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর উদাহরণ দাও। সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর উদাহরণ কি হবে বলো? সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর উদাহরণ হবে আমাদের গোলকৃমি। গোলকৃমি, ঠিক আছে। সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর উদাহরণ কি হবে আমাদের? গোলকৃমি। আছে, তারপর এটা আবার নিল, এই দুটোই একটু সমস্যা হচ্ছে, এইখানের এই অর্থপ্রয়োগটা নিল না আর এইখানে এইটাকে নিল না, ল্যামার্কার ট্র্যাভিনাসটা। জানি না কেন কি সমস্যা, যাই হোক ভিডিওটা একটু পজ করে দেখে নিও। তো সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর উদাহরণ কি হবে? এটা আমাদের হবে গোলকৃমি। ঠিক আছে, তো পুরো কোশ্চেনটাই সলভ করে দেওয়া হলো। তাও যদি কিছু অসুবিধা থাকে বা আটকায়, তোমরা কিন্তু নিঃসন্দেহে অবশ্যই আবারও বলছি যোগাযোগ করবে। আর আমাদের কিন্তু এখনো পর্যন্ত এবারের এই 2026 সালের অ্যাডমিশন চলছে 2026 ব্যাচের জন্য। তোমরা কিন্তু যদি কোনো তোমাদের বন্ধু বান্ধবী কেউ আমাদের এখানে ভর্তি হতে চায়, তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের পড়ানো যদি ভালো লেগে থাকে তোমরা বলতে পারো তোমাদের বন্ধু বান্ধবী যে তারা যদি অ্যাডমিশন নিতে চায়, তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের কোচিং সেন্টারের ব্যাপারে বলতে পারো। ঠিক আছে, তো চলো আজকে শেষ করছি এখানেই ক্লাস, রাত হয়ে গেছে অনেক, 9:50 হয়ে গেছে। ঠিক আছে, তো গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই। আর এইটা নিয়ে আরো যদি কিছু তোমাদের কোশ্চেন নিয়ে সমস্যা থাকে বা এই চ্যাপ্টারে আরো যদি কিছু কোশ্চেন আটকে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কোশ্চেন তো তোমাদের কাছে আছে, আর এই অ্যান্সারের পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শেষ করছি আজকে ক্লাস, ভালো থেকো সবাই, গুড নাইট।